বন্ধুরা কেমন আছেন? সম্প্রতি আমি পিন্ডম নামে একটি তেলুগু হরর মুভি দেখেছি এবং এই ফিল্মটি সাই কিরণ দ্বারা পরিচালিত। আইএমডিবিতে এই ফিল্মটি 6.8 স্টার পেয়েছে আউট অফ 10। এমন একটি রিউমার রয়েছে যে পিন্ডম ফিল্মটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, যা 1930-এর সময় নালগোন্ডার একটি বাড়িতে ঘটেছিল। তাই আজকের ভিডিওতে আমরা এই মুভির গল্পটি সংক্ষেপে জেনে নেব এবং এর রিয়েল ইনসিডেন্ট সম্পর্কেও কিছু কথা বলবো। বন্ধুরা, কিছুদিন আগে আমি ত্রিনিন নামে একটি ইন্দোনেশিয়ান হরর মুভি ব্যাখ্যা করেছি। যদি আপনি প্রপার হরর মুভি পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। এখন ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন। সো এখন আর দেরি না করে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। মুভির গল্প শুরু হয় শুক্লাপেট নামক একটি জায়গা থেকে, যেখানে আমরা আন্নামা নামক এক মহিলাকে দেখি। তিনি তার গাড়িতে প্রার্থনা করছিলেন। তখন একটি কুকুর তার গাড়ির কাছে এসে ঘেউ ঘেউ করে এবং তার মাথা গাড়িতে মেরে মেরে প্রাণ ত্যাগ করে। এরপর আন্নামা সেই বাড়ির কাছে যেতে থাকেন এবং তখন লোকনাথ নামক একজন ব্যক্তি আন্নামার সাথে দেখা করতে আসে, যাকে দাশরথ নামক একজন প্রফেসর পাঠিয়েছেন। লোকনাথ বলে যে সে কিছুদিন আন্নামার সাথে থেকে এবং তার সাথে ভ্রমণ করে তার উপর একটি কেস স্টাডি করতে চায়। আন্নামা রাজি হয়ে যায় এবং লোকনাথ তার সাথে সেই বাড়িতে যায়। আসলে আন্নামা একজন ডিমোনোলজিস্ট ছিলেন, যাদের উপর কোনো আত্মা ভর করত তাদের শরীর থেকে ভূত প্রেত ইত্যাদি দৌড়াতে সহায়তা করতেন। বর্তমানে আন্নামা যে বাড়িতে এসেছিলেন সেই ব্যক্তির মেয়ে পজেসড হয়ে গিয়েছিল। সেই ব্যক্তি ইউএসএ তে থাকত এবং তার পিতার মৃত্যুর কারণে সে তার মেয়েকে নিয়ে ইন্ডিয়ায় এসেছিল। কিন্তু ইন্ডিয়ায় আসার পর তার মেয়ে পজেসড হয়ে গিয়েছিল এবং ইনফ্যাক্ট সে লোকাল ভাষায় কথা বলছিল, যদিও সে সেই ভাষা জানত না। আন্নামা তৎক্ষণাৎ বুঝতে পারেন যে এই আত্মা যা মেয়েটির শরীরে আছে তা এই এনআরআই ব্যক্তির পিতার, যিনি তার উপর খুব রাগান্বিত ছিলেন, কেননা এই এনআরআই ব্যক্তিটি তার পিতার শেষকৃত্য নিজ হাতে করতে পারেনি। ইউএসএ থেকে আসতে তার দেরি হয়ে গিয়েছিল। অতএব আন্নামার নির্দেশে এই এনআরআই ব্যক্তিটি তার মেয়ের ভিতরে থাকা তার পিতার আত্মার কাছে ক্ষমা চায়। তারপর তাকে তার প্রিয় খাবার খাওয়ায় এবং এভাবে আত্মাটি শান্তি পায়, অর্থাৎ সেই ব্যক্তির মেয়েটি বেঁচে যায় এবং সবকিছু ঠিক হয়ে যায়। এরপর আন্নামা গাড়ি নিয়ে তার বাড়ি ফেরার পথে লোকনাথের সাথে এই কেস এবং ইন জেনারেল ভূত প্রেত আত্মা এবং ঈশ্বর সম্পর্কিত কিছু কথা আলোচনা করেন, যা আমরা সবসময় হরর মুভিতে শুনি। এখানে আন্নামা জানান যে তার বাবা একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, যিনি তন্ত্রবিদ্যার মাধ্যমে সবসময় মানুষের, বিশেষত নারীদের সাহায্য করতেন, কারণ নারীদের রক্ত দিয়ে মানবতার চরিত্র শতাব্দী ধরেই বিশ্লেষণ করা হচ্ছিল। একবার যখন তিনি তান্ত্রিক পদ্ধতিতে এক্সোসিজম করছিলেন, তখন আন্নামার এক বোনও সেখানে ছিল, যে এই প্রক্রিয়ার সময় মারা যায়। মেয়ের মৃত্যুর শোকে আন্নামার মাও মারা যান, কিন্তু তাও আন্নামার বাবা তান্ত্রিক সেবা বন্ধ করেননি। শেষ পর্যন্ত তিনিও যখন মৃত্যুর শেষ প্রান্তে, তিনি তার সমস্ত বিদ্যা এবং একটি নেকলেস আন্নামাকে দিয়ে যান। এটি ইঙ্গিত করে যে আন্নামা তার বাবার উত্তরসূরি হবে এবং সেই থেকে আন্নামাও তার বিদ্যার ব্যবহার করে মানুষের সাহায্য করে আসছেন। আমরা বুঝতে পারি যে আন্নামা সব ধর্মকে মানেন এবং তার বাড়িতে আমরা অনেক ধর্মের প্রতীকও দেখতে পাই। এসব শুনে লোকনাথ আন্নামাকে জিজ্ঞেস করে যে আপনার ক্যারিয়ারের সবচেয়ে বিপজ্জনক কেস কোনটা ছিল। আন্নামা বলেন যে একটি কেস ছিল যা খুবই বিপজ্জনক ছিল এবং তা সঠিকভাবে সমাধানও হয়নি। এরপর আন্নামা লোকনাথকে এই কেস সম্পর্কে বলতে শুরু করেন, যা শুক্লাপেটে 1990 সালে ঘটেছিল। তাই এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, অর্থাৎ 1990 সালে, যেখানে আমরা অ্যান্থনি নামক এক ব্যক্তির সাথে পরিচিত হই। অ্যান্থনি তার পরিবারের জন্য একটি নতুন বাড়ি কিনেছে। অ্যান্থনি এই ভালো বাড়িটি বেশ সস্তায় পেয়েছে, মানে এতে কিছু না কিছু গড়বড় তো থাকবেই। অ্যান্থনির পরিবারে তার স্ত্রী মেরি এবং তার দুটি মেয়ে সোফি এবং তারা রয়েছে। অ্যান্থনির মাও এই পরিবারের অংশ। অ্যান্থনির বাবা এখন আর বেঁচে নেই। আমরা বুঝতে পারি যে মা অ্যান্থনি এবং মেরির কাছ থেকে একটি নাতি চান, কারণ তাদের ইতিমধ্যেই দুটি মেয়ে ছিল। তাই অ্যান্থনির মা সবসময় তাদেরকে একটি ছেলে জন্ম দেওয়ার জন্য বিরক্ত করতেন। আসলে মেরি তখন গর্ভবতীও ছিল এবং মাজি আশা করছিলেন এবার একটি ছেলে হবে। এখানকার আরেকটি ব্যাপার হলো তাদের ছোট মেয়ে তারা কথা বলতে বা শুনতে পারত না। এখন আমরা দেখি যে এই বাড়ির ভেতরে একটি রুম বন্ধ ছিল। আসলে এটি কাঠ দিয়ে সিল করা ছিল, কিন্তু অ্যান্থনি এই বাড়িটি কিনে নিয়েছিল, তাই সে সহজেই এই ঘরটি খুলে ফেলে। ঘরটির ভেতরে পুরনো মালিকের কিছু আসবাবপত্র ছিল, যেমন চেয়ার, হারমোনিয়াম, ঢোলক ইত্যাদি। সন্ধ্যায় তারা ঘরের ভেতর ঘুরতে ঘুরতে
সেই ঘরে চলে যায় যেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যেমন চেয়ারগুলি কাঁপতে থাকে, অদ্ভুত আওয়াজ হয় ইত্যাদি। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য হয় যখন রাতে সোফি একটি অদ্ভুত শব্দে জেগে ওঠে এবং মনে করে যে এই শব্দটি তারা করছে। যদিও আমরা সবাই জানি যে তারা কথা বলতে বা শুনতে পারে না। সোফি এটাকে উপেক্ষা করে আবার ঘুমিয়ে পড়ে। পরের দিন মেরি দেখে যে তারার হাতে আঘাতের চিহ্ন আছে। তাদের বাড়িতে একটি দেয়াল ছিল যেখানে তারা অনেক ছবি টাঙিয়েছিল, যেমন ভগবানের ছবি, পারিবারিক ছবি। হঠাৎ সেখানকার সব ছবি পড়ে যায়। মাজি তার মৃত স্বামীর ছবি তুলে নেন এবং তার হাত ভাঙা কাচে কেটে যায় এবং তার স্বামীর ছবিটি রক্তে ভিজে যায়। আমরা মাজির কথায় বুঝতে পারি যে মাজি আশা করছিলেন যে যখন মেরি এবং অ্যান্থনির একটি ছেলে হবে তখন ছেলের রূপে তার স্বামী ফিরে আসবেন। যাই হোক, এখানে সব ছবি ভেঙে পড়েছিল, কিন্তু সেই দেয়ালের উপরে আমরা একটি অজানা ছবিও দেখেছিলাম যার দিকে কেউ মনোযোগ দেয়নি। এখন বাড়িতে অস্বাভাবিক কর্মকাণ্ড বাড়তেই থাকে, যেমন আমরা একবার তারাকে রকিং চেয়ারে অদ্ভুতভাবে দুলতে দেখি। এদিকে অ্যান্থনি জানতে পারে যে রাইস মিলটিতে সে একজন হিসাব রক্ষক হিসেবে কাজ করছিল তা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চাপে কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যাবে, যার মানে অ্যান্থনি তার চাকরি আগামী 2 মাসে হারাবে। আর তার কাছে বেশি টাকাও নেই, কারণ সব টাকা সে এই নতুন বাড়িতে ইনভেস্ট করেছে। এই চিন্তায় অ্যান্থনি সেদিন অনেক রাত পর্যন্ত কাজ করে। যখন গভীর রাতে অ্যান্থনি মিল থেকে কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হয় তখন দেখে তার স্কুটার স্টার্ট হচ্ছে না। এই অবস্থায় অ্যান্থনি পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। পথে তার সাথে একজন মানুষের দেখা হয়, যার সাথে কথা বলতে বলতে অ্যান্থনি তার বাড়ি পৌঁছায়। এখন যখন হাঁটতে হাঁটতে অ্যান্থনি তার বাড়ি দেখতে পায় তখন সেই মানুষটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এখন অ্যান্থনি তার বাড়ির কুয়ার পাশে হাত মুখ ধুতে থাকে। তখন হঠাৎ করে সেই একই মানুষটিকে আবার অ্যান্থনি দেখতে পায়, কিন্তু পরের মুহূর্তেই সে সেখানে ছিল না। এই ঘটনায় অ্যান্থনি বেশ ভয় পেয়ে যায় এবং বাড়িতে এসে মেরিকে সব বলে, কিন্তু মেরি বলে যে সবই অ্যান্থনির ভুল ধারণা। এখন সেই রাতে আবার সোফি তারাকে কথা বলতে দেখে এবং এইবার তারা অদ্ভুত এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়েছিল। এবার সোফি চিৎকার করে এবং ওদের মা বাবা চিৎকার শুনে আসার আগেই তারা তাড়াতাড়ি বিছানায় চলে যায়। মা বাবা আসার পর তারা এমন করে যেন সে ঘুমিয়েছিল এবং এতে সবাই সোফিকেই দোষ দেয়। কেউই সোফির কথা বিশ্বাস করে না। এখানে আমরা তারাকে দুষ্টভাবে হাসতে দেখি। পরের দিন তারা এবং সোফি খেলছিল যখন তাদের সাথে বাড়ির কার্পেন্টারের ছোট বোনও খেলতে আসে। এই 3 জন 25 নম্বর খেলা খেলতে থাকে এবং এই খেলা সম্পর্কে তারা এবং সোফি তাদের মা এবং কার্পেন্টার দুজনকেই বলে। এখন সেই রাতে আমরা অ্যান্থনি এবং মেরিকে কিছুটা চিন্তিত দেখি এবং অ্যান্থনির মায়ের জিজ্ঞাসায় অ্যান্থনি বলে যে তার চাকরি শীঘ্রই চলে যাবে এবং এমন অবস্থায় তারা তৃতীয় সন্তানের খরচ বহন করতে পারবে না, তাই তারা অ্যাবর্শনের কথা ভাবছে। এটি শুনে মা একেবারে ক্ষেপে যান এবং অ্যান্থনিকে চড় মারেন। মায়ের ধারণা ছিল যে তার স্বামী ছেলের রূপ নেবে এবং তিনি তার পেনশন দিয়ে শিশুটির যত্ন নেবেন, কিন্তু শিশু পতন করা যাবে না। এখন গভীর রাতে অ্যান্থনি কিছু শব্দে জেগে ওঠে এবং দেখে তার মেয়ে তারা কুয়ার পাশে বসে কুয়া থেকে পানি তুলছে। অ্যান্থনি তাড়াতাড়ি সেখানে যায়, কিন্তু হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায়। এখানে অ্যান্থনি তার বাড়ির ছাদে 4টি ভুতুড়ে মেয়েকে দেখতে পায় এবং একটি ভুতুড়ে মহিলাকেও দেখে। তারপর কেউ যেন অ্যান্থনিকে কুয়াতে ধাক্কা দেয়। পরের সকালে সবাই অ্যান্থনিকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও নেই। মেরি অবশেষে অ্যান্থনিকে কুয়াতে পড়ে থাকতে দেখে এবং অ্যান্থনি মারা যায়নি, বরং কোনো মতে পানির উপরে টিকে ছিল। এই পর্যায়ে অ্যান্থনিও বিশ্বাস করতে শুরু করে যে এই বাড়িতে কিছু অদ্ভুত হচ্ছে এবং সে এই কথা মেরিকে বলে। সে রাতে আবার কাঠমিস্ত্রির বোন আসে এবং তারা আবার একসাথে খেলে। সে তারাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে যায়। মেরি বুঝতে পারে যে তারা গভীর রাতে কোথাও চলে গেছে, তাই সে চারদিকে তারাকে খুঁজতে থাকে। মেরি কাঠমিস্ত্রির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তোমার বোন কোথায়? তখন কাঠমিস্ত্রি প্রকাশ করে যে তার তো কোনো বোনই নেই। এই পর্যায়ে স্পষ্ট হয় যে যে মেয়ে নিজেকে কাঠমিস্ত্রির বোন বলে পরিচয় দিচ্ছিল সে আসলে কোনো মেয়ের আত্মা ছিল। আমরা তারাকে বাড়ি থেকে দূরে সড়কে দেখতে পাই। তখনই ইয়াং আন্নামা তার গাড়িতে এসে তারাকে তুলে বাড়িতে নিয়ে আসে। তারা ফিরে আসায় মেরি স্বস্তির নিঃশ্বাস ফেলে। মেরি যখন বাড়ি থেকে বের হচ্ছিল আন্নামা অনুভব করে যে বাড়িতে কিছু অস্বাভাবিক আছে। এখন বাড়িতে অদ্ভুত ঘটনা বেড়েই চলেছে, যেমন মা একটি মহিলার আওয়াজ শুনতে পান, অ্যান্থনি নিজে থেকে আসবাবপত্রের ঘরে লক হয়ে যায় ইত্যাদি।
অবস্থা এমন ছিল যে অ্যান্থনি এখন বাড়ি বিক্রি করে ফেলতে চায় এবং একজন ক্রেতা খুঁজে দেওয়ার জন্য দালালকে বলে। দালাল বলে যে নতুন ক্রেতা খুঁজে পেতে সময় লাগবে, ততক্ষণে তুমি আন্নামাকে কল করে সাহায্য চাইতে পারো, কারণ সে এই ধরনের ক্ষেত্রে অনেক সাহায্য করে। অ্যান্থনি এতটাই ভয় পেয়ে যায় যে সে আজ রাতেই পারলে বাড়ি ছেড়ে দেয়। অবশেষে সে জিনিসপত্র গুছিয়ে ফেলে, কিন্তু হঠাৎ গর্ভবতী মেরির পেটে ব্যথা শুরু হয়। অ্যান্থনি তৎক্ষণাৎ মেরিকে হাসপাতালে নিয়ে যায়, আর অ্যান্থনির মা বাড়িতে শিশুদের দেখাশোনা করতে থাকে। ডাক্তার বলেন যে মেরির কিছু টেস্ট করতে হবে, যার জন্য অ্যান্থনিকে অন্তত রাতটা হাসপাতালেই কাটাতে হবে। এখন অ্যান্থনি হাসপাতালের ফোন থেকে আন্নামার সাথে কথা বলে। আন্নামা বলে যে সে 2 দিন পর আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়ি ছাড়তে পারবে না, কারণ বাড়িটি তোমাদের যেতে দেবে না। তারপর একটি চমকপ্রদ ঘটনা ঘটে। অ্যান্থনির মা, যিনি শিশুদের দেখাশোনা করছিলেন, পরের সকালে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এরপর দৃশ্যে কয়েকদিন পরে স্থানান্তরিত হয়, যেখানে অ্যান্থনির মায়ের শেষকৃত্য হচ্ছে এবং আন্নামা বাড়িতে আসে। আন্নামা বাড়িতে অ্যান্থনির মায়ের আত্মা দেখতে পায়, এমনকি পুরনো মহিলা মালিকের আত্মাও দেখে। আন্নামা বুঝতে পারে যে অতীতে এই বাড়িতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যার কারণে এখন এই অঘটন ঘটছে। আন্নামা দেয়ালে থাকা একটি পুরনো ছবি দেখে, যা বাড়ির পুরনো বাসিন্দাদের। বাড়ির বাইরে একটি বিশাল কাই গাছ ছিল, যেখান থেকেও আন্নামা অদ্ভুত অনুভূতি পায়। আন্নামা বলে যে আমাদের আশেপাশের প্রতিটি জিনিস একটি স্টোরেজের মতো, যা বছরের পর বছর স্মৃতিগুলো ধরে রাখে। আন্নামা এই স্মৃতিগুলোতে প্রবেশ করে অতীতের কিছু তথ্য জানতে পারে, কিন্তু সবকিছু স্পষ্ট হচ্ছিল না, কারণ একটি অজানা শক্তি তাকে অতীতে দেখতে বাধা দিচ্ছিল। আন্নামা এইসব কথা অ্যান্থনি এবং তার পরিবারকে জানায় এবং বলে যে সে সব সমাধান করে দেবে। এরপর একটি তার নিজের থেকেই নড়াচড়া শুরু করে এবং সেই তারটি আপনা আপনি আন্নামাকে শ্বাসরোধ করতে শুরু করে। অ্যান্থনি এবং তার পরিবারও সাহায্য করতে পারে না, কারণ তাদেরও কোনো অজানা শক্তি আটকাচ্ছিল। আন্নামা একটি ক্রস ব্যবহার করে সেই তার থেকে মুক্তি পায় এবং বলে যে অমাবস্যার আগে সে আবার আসবে এবং বাড়িটিকে আত্মাদের থেকে মুক্ত করবে। এখন যদি সে বাড়িতে থাকে, তাহলে আত্মারা হয়তো পরিবারের সদস্যদের ক্ষতি করতে পারে। তাই আন্নামা না আসা পর্যন্ত অ্যান্থনি এবং তার পরিবারকে এখানেই থাকতে হবে, কারণ বাড়ি ছাড়ার কথা ভাবলেই বাড়ি তাদের সাথে কিছু খারাপ করবে। বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে একটু বলি যে কাহিনীটি অনেক সময় অতীত এবং বর্তমানের মধ্যে পরিবর্তিত হয়। লোকনাথ আন্নামাকে কিছু আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক প্রশ্ন জিজ্ঞাসা করে এবং আন্নামা তার উত্তর দেয়, কিন্তু সেগুলি মূলত দার্শনিক, যা ছবির সাথে তেমন সম্পর্কিত নয়। তাই আমি সরাসরি অতীতের গল্পটি চালিয়ে যাচ্ছি। এরপরে দেখানো হয় যে কিভাবে অ্যান্থনির পরিবার এই বাড়িতে খুব কষ্টে বসবাস করছিল। তারার আচরণ অদ্ভুত হয়ে উঠছিল এবং তারা সেই ঘরটি আবার সিল করে দিয়েছিল। এখানে একটি দৃশ্যের মাধ্যমে দেখানো হয় যে অ্যান্থনির মাকে একটি মহিলার আত্মা সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে মেরেছিল। এই আত্মা সম্ভবত অ্যান্থনির মায়ের উপর রাগান্বিত ছিল, কারণ অ্যান্থনির মা একটি পুত্র সন্তান চেয়েছিল। এই মহিলার আত্মা কে ছিল তা গল্পে পরে জানা যাবে। অবশেষে সেই দিন আসে যখন আন্নামা তার লোকদের সাথে ফিরে আসে। আন্নামার সাথে 3টি ছেলে ছিল, তাদের নাম ছিল আর্য, সোহেল এবং জিকে, যারা তাকে তান্ত্রিক পদ্ধতি এবং এক্সোসিজমে সহায়তা করত। আন্নামা প্রতিশ্রুতি দেয় যে এইসবের পর অ্যান্থনি এবং তার পরিবার এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবে। প্রথমে আন্নামার দল সেখানে একটি বিশাল কাই গাছে একটি মেয়ের কঙ্কাল খুঁজে পায়। তারপরে তারা হঠাৎ করে পজেসড হয়ে সেই গাছের চারপাশে ঘুরতে শুরু করে। আন্নামা বলে যে তারাকে এমন করতে দিতে হবে। যখন তারা ঘন্টার পর ঘন্টা ঘুরে ক্লান্ত হয়ে পড়ে, তখন তাকে বাড়ির ভিতরে আনা হয়। স্পষ্টতই তারা পজেস ছিল এবং তার উপর এক্সোসিজম করতে হবে। এখানে প্রতিটি ধর্মের নিয়ম অনুযায়ী একটি রিচুয়াল শুরু করা হয়। এরপর সাধারণত যা হয় তাই ঘটে, যেমন তারা প্রথমে তার মা বাবার সহানুভূতি অর্জনের চেষ্টা করে, তারপর অদ্ভুত শব্দে হুমকি দেয়, লেভিটেট করে অর্থাৎ শূন্যে ভাসে ইত্যাদি। এক পর্যায়ে তারাকে সেই ঘরের দিকে টেনে নিয়ে যায়, যা লক করা ছিল। ঘরটি তখন খুলে যায় এবং আন্নামা আর্যর সাথে তারাকে খুঁজতে যায়। সেখানে তারা একটি সিক্রেট ট্র্যাপ ডোর খুঁজে পায়, যার ভিতরে একটি বেসমেন্ট রুমের মতো জায়গা ছিল। আন্নামা সেখানে একটি মহিলা এবং 3টি মেয়ের কঙ্কাল দেখতে পায় এবং আর্য তাদের ভূত দেখতে পায়। সেখানে অনেকগুলি জিনিস ছিল যা সম্ভবত পুরনো মালিকদের ছিল। এসব জিনিস স্পর্শ করে আন্নামা পুরো অতীতটি জানতে পারে। বাস্তবে আন্নামা সেখানে তারাকেও খুঁজে পায়। এখান থেকে আমাদের বাড়ির অতীত সম্পর্কে বলা হয়, যা 1930-এর দশকে ঘটেছিল। সেই সময়ে এই বাড়িতে একটি পরিবার বাস করত, যেখানে একজন স্বামী, স্ত্রী এবং তাদের 4টি কন্যা ছিল। স্বামীর নাম ছিল নায়ুডম্মা এবং সে একটু পাগল প্রকৃতির ছিল।
তার মা সবসময় তাকে উস্কাতেন যে তার কেবল 4টি মেয়ে আছে, কোনো পুত্র নেই। নায়োডম্মা তার মায়ের সাথে মিলে তার স্ত্রী এবং মেয়েদের উপর অনেক অত্যাচার করত। যখন তার স্ত্রী আবার গর্ভবতী হল, নায়োডম্মা একটি ধাত্রীকে ডেকে এনে এটি পরীক্ষা করে যে আসন্ন শিশুটি মেয়ে না ছেলে। ধাত্রী তার কিছু রিচুয়াল করে এবং বলে যে আবার মেয়েই হবে। তখন নায়োডম্মা একটি ছুরি দিয়ে তার স্ত্রীর পেটে আঘাত করে এবং মৃত অবস্থায় শিশুটিকে পেট থেকে বের করে আনে। তার স্ত্রী এবং শিশুটি অতঃপর মারা যায়। তারপর নায়োডম্মা থামে না, সে তার মেয়েদেরকেও একে একে হত্যা করে। একটি মেয়ে বিশাল কাই গাছের মধ্যে লুকিয়েছিল, যার কঙ্কাল আন্নামার লোকেরা পায়। মৃত শিশুটিকে ধাত্রী সেখানে কাছেই কবর দেয়। মূলত এই বাড়িতে কেবল নায়োডম্মার স্ত্রী এবং সন্তানের আত্মাই ছিল না, বরং নায়োডম্মা এবং তার মায়ের আত্মাও ছিল, কারণ নায়োডম্মা এবং তার মাও তো সময়ের সাথে সাথে এখানেই মারা যায়, তাই না? এই বাড়িতে আত্মাগুলোর নিজস্ব নিজস্ব উদ্দেশ্য ছিল। উদাহরণস্বরূপ, নায়োডম্মার স্ত্রী অ্যান্থনির মাকে হত্যা করে কারণ তিনি সবসময় পুত্র সন্তান চাওয়ার কথা বলতেন। যদি আপনি মনে রাখেন, অ্যান্থনি একবার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি অজানা লোকের মুখোমুখি হয়েছিল। সেই লোকটি আর কেউ নয়, নায়োডম্মার আত্মা। এসব জানার পর আন্নামার পরিকল্পনা ছিল খুব সহজ। সে বেসমেন্টের ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসে রিচুয়াল করে সবকিছু পুড়িয়ে ফেলবে, যাতে সব আত্মা একসাথে শান্তি পায়। আন্নামা এটাও প্রকাশ করে যে ঘরের সকলের উপর আক্রমণ হয়েছে, শুধুমাত্র মেরিকে বাদ দিয়ে, কারণ মেরির গর্ভে যে সন্তান রয়েছে তাকে 60 বছর আগের মৃত পিণ্ড রক্ষা করছে। পিণ্ড বলতে আনবন্ড ভ্রূণকে বোঝায়, আর তাই এই চলচ্চিত্রের নাম পিণ্ডম রাখা হয়েছে। আসল বিষয়টি হলো যে পিণ্ডম জন্ম নেওয়ার আগেই মারা গিয়েছিল। তা পঞ্চভূত অর্থাৎ 5টি উপাদানের সাহায্যে একটি মহাশক্তিতে পরিণত হয়েছে এবং সেই মহাশক্তি মেরির অনাগত শিশুকে রক্ষা করছে। এখন তার শক্তি একটি সুনামি বা ভূমিকম্পের মতোই শক্তিশালী। যখনই মেরির শিশু জন্মাবে, সেই শক্তিটি মেরির শিশুকে বশ করে ফেলবে। এটি থামাতে একটি পূজা শুরু করা হয়, যেখানে ময়দার ডো বানিয়ে তাকে পিণ্ড হিসেবে মেনে মেরিকে তার মাথায় 280 বার একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে দুধের ফোঁটা দিতে হবে। এই পূজা শুরু হয় এবং সাথে সাথে পুরনো মালিকদের জিনিসপত্রের শেষকৃত্য করা হয়। আন্নামা স্পষ্টভাবে সতর্ক করে দেয় যে শেষকৃত্যের সময় কিছু আওয়াজ তোমাদের পিছনে ঘুরতে বলবে, কিন্তু তোমাদের ঘুরে তাকানো চলবে না। অ্যান্থনি সঠিক নিয়ম মেনে শেষকৃত্য করে। এমনকি এখানে নায়োডম্মার আত্মা অ্যান্থনিকে বারবার তার চোখের দিকে তাকাতে বলে, কিন্তু অ্যান্থনি ঘুরেও তাকায় না। যখন সোহেল আসে শেষকৃত্য করতে, তখন নায়োডম্মার ছলনায় সে ফেসে যায় এবং ঘুরে তাকায়, যার ফলে সে পোজেসড হয়ে যায়। পোজেসড সোহেল ভেতরে এসে সবার উপর আক্রমণ শুরু করে এবং সবাই মিলে কোনো মতে সোহেলকে থামায় যাতে পূজা ভঙ্গ না হয়। আন্নামা সোহেলকে তার নেকলেস পরায়, যা সোহেলের ভেতরের আত্মার আসল রূপ প্রকাশ করে, এবং সেটি ছিল নায়োডম্মা। এদিকে মেরির পূজা চলছিল এবং অবশেষে সে তার পূজা সম্পন্ন করে। পূজা সম্পন্ন হতেই তারা ঠিক হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এমনকি সোহেলও সুস্থ হয়ে যায়। এই রিচুয়ালের মাধ্যমে সকল আত্মাকে শান্তি দেওয়া হয় এবং বাড়িটি বসবাসের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়ে যায়। আন্নামা অবশেষে পরিবারকে বিদায় জানিয়ে চলে যায় এবং গল্পটি আবার বর্তমানে ফিরে আসে। এখন পর্যন্ত লোকনাথ আন্নামা সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছে এবং তার রিসার্চ সম্পূর্ণ হয়েছে। লোকনাথ আন্নামাকে বলে, আপনি খুব মহান। তখন আন্নামার একটি ফোন আসে এবং তাকে শুক্লাপেটের একটি বাড়িতে ডাকা হয়। লোকনাথ বলে যে সেও যাবে এবং তখন আন্নামা বলে, এটাই শেষবার হবে যে তুমি আমার সাথে যাবে, এরপর আর না। আন্নামা এবং লোকনাথ সেই ভাঙা স্থানে পৌঁছায় যেখানে তারা একই কুকুরকে দেখতে পায়, যাকে আমরা সিনেমায় প্রথম দৃশ্যে দেখেছিলাম। এটা অবাক করার মতোই কথা, কারণ সেই সময় আন্নামা স্পষ্টভাবে তার লোককে বলেছিল যে কুকুরটিকে কবর দিতে। তাহলে এই কুকুরটি বাইরে কিভাবে রয়েছে এবং ঘুরছে? তারা অবাক হয় এবং জানতে চায় কে তাদের কল করেছিল। লোকনাথ এবং আন্নামা এখানে সেখানে অনুসন্ধান করতে থাকে এবং হঠাৎ একটি দৃশ্য আসে যেখানে আন্নামা জানালার পাশে দাঁড়িয়ে থাকে এবং তার পাশে লোকনাথ আসে। তখন লোকনাথ হঠাৎ করে নায়োডম্মায় রূপান্তরিত হয়। হ্যাঁ বন্ধুরা, আমাদের ইঙ্গিত দেওয়া হয় যে আন্নামা তার পার্স গাড়িতে রেখে এসেছে, যেখানে তার ক্রস রয়েছে, যদিও আন্নামার লকেট তার সাথেই রয়েছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়। তাহলে বন্ধুরা, এটাই ছিল পিণ্ডম সিনেমার গল্প, যা বেশ সাধারণ এবং সাদামাটা। কেবলমাত্র শেষের দিকে আমরা দেখি যে এখনো নায়োডম্মার আত্মা আমাদের জগতে রয়েছে এবং সে আন্নামার থেকে প্রতিশোধ নিতে চায়। এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই লোকনাথ কে ছিল? এই ব্যাপারটি স্পষ্টভাবে বলা হয়নি, তবে অনেক থিওরি রয়েছে। একটি সহজ থিওরি হলো যে নায়োডম্মা লোকনাথ হয়ে এসেছে আন্নামাকে ফাঁসানোর জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য। মনে হচ্ছে যে সে সফলও হয়েছে, অথবা এও হতে পারে যে নায়োডম্মা প্রকৃত লোকনাথ
লোকনাথ নামের একজনকে পোজেস করেছে। যাই হোক, এখানে অনেক প্রশ্নের উত্তর অজানা রয়েছে এবং এর উত্তর হয়তো পিন্ডম সিনেমার পরের অংশে জানা যাবে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে এই সিনেমাটি কি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি কিনা। সিনেমার পরিচালক বলেছেন যে এই কাহিনী একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে, যা 1930 সালে নালগোন্ডা জেলায় ঘটেছিল। সেই সত্য ঘটনার কোনো প্রমাণ নেই, তবে পরিচালকের দাদি তাকে এই গল্পটি বহুবার শুনিয়েছিলেন বলে উল্লেখ করেছেন। সুতরাং হ্যাঁ, এই গল্পগুলি শোনা কথা। এতে কতটুকু সত্য তা আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি, কারণ অনেকে এই ধরনের গল্প সত্য বলে, আবার অনেকে বানিয়ে বলে। তাই এটা আপনার বিচার বিবেচনার উপর নির্ভর করে আপনি কি বিশ্বাস করবেন। অবশ্যই পিন্ডম সিনেমায় মশলা যোগ করে কাহিনীটি উপস্থাপন করা হয়েছে, তাই এটাই ছিল পিন্ডম সিনেমার পুরো ব্যাখ্যা। আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি পছন্দ হলে লাইক এবং শেয়ার করবেন, আর যদি চ্যানেলে নতুন হন তবে আমাদের সাবস্ক্রাইব করবেন, কারণ শুধুমাত্র আমরাই আমাদের চ্যানেলে এমন ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।